একটি ছোট গ্রাম ছিল, নাম ছিল সুজনপুর। এখানকার মানুষদের মধ্যে ছিল বিশেষ এক বন্ধন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মানুষ ছিলেন বিনয় কাকা। গ্রামে তিনি এই নামেই পরিচিত। তিনি গ্রামের সবচেয়ে দরদি এবং পরোপকারী মানুষ। তিনি সবাইকে সাহায্য করতেন, কিন্তু নিজে কখনো কারো কাছে সাহায্য চায়নি। তারই প্রতিবেশী ছিল সচিন। মায়ের কি হয়েছে ডাক্তারবাবু? বড় কিছু সমস্যা হয়নি তো? সচিন, তোমার মায়ের সমস্যা গুরুতর। যত তাড়াতাড়ি পারবে শহরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। দাদা দাদা, আমিও শহরে যাব। আমার অনেক দিনের শখ শহরে যাবার। আচ্ছা সচিন, আমি এলাম তাহলে। তুই চিন্তা করিস না বাবা, কিছু হবে না আমার। আমি জানি শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থবল আমাদের নেই। তাই ভগবানের ইচ্ছেতে যা হবে তাই মেনে নেওয়াই ঠিক হবে। সচিন কিছু না বলে সে তার চায়ের দোকানে গিয়ে বসে। কি হয়েছে সচিন? এত চিন্তিত লাগছে কেন তোমাকে? না বিনয় কাকা, কিছুই হয়নি। এরমই মনটা ঠিক নেই। তোমাকে দেখে তো মনে হচ্ছে বড় কিছু সমস্যার মধ্যে আছো। সচিন বিনয় কাকাকে কিছু না বলে চুপ হয়ে যায়। সচিন পরের দিন তার বন্ধু সজলের কাছে আসে। সজল, বাড়িতে আছো? আরে সচিন যে, এসো, বসো। অনেকদিন পর যে, কি ব্যাপার? খুব বড় বিপদে পড়েছি সজল। মায়ের শরীর খুবই অসুস্থ। ডাক্তার বলেছে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তার জন্য প্রচুর টাকার দরকার। তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না ভাই। আমি প্রতি মাসে তোমায় কিছু কিছু টাকা দিয়ে শোধ করে দেব। আরে ওরম বলছো কেন? আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই সাহায্য করব তোমাকে। কত টাকা লাগবে? বড় উপকার করলে ভাই। প্রায় 50,000 টাকার মতো লাগবে। আমি তোমাকে প্রতি মাসে কিছু কিছু টাকা দিয়ে শোধ করে দেব। কি? 50,000 টাকা? এতটা টাকা তো আর শুধু শুধুই দেওয়া যাবে না বাবা। তুমি এক কাজ করো, তোমার জমি সব সজলের নামে লিখে দাও, আর তার পরিবর্তে না হয় তুমি 50,000 টাকা নিয়ে নিও। মা, কি বলছো কি এসব তুমি? তুমি চুপ করো সজল। এখনকার দিনে নিজের লোককে বিশ্বাস করতে নেই, আর এ তো তোমার বন্ধু। আমি যা বলছি সব ঠিকই বলছি। ঠিক আছে কাকিমা, আমি তাই করব। কাল আমি সব জমি সজলের নামে লিখে দেব, কিন্তু আমাকে টাকা দয়া করে কালই দিয়ে দেবেন। বেশি দেরি করা যাবে না, না হলে আমি আমার মায়ের চিকিৎসা সময়ে করাতে পারবো না। সচিন সেখান থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর চিকিৎসার আর কোনো সমস্যা হবে না মা, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। এতটা টাকা কিভাবে জোগাড় করলে বাবা তুমি? কোনো রকমের ব্যবস্থা করে ফেলেছি মা, তুমি ওসব নিয়ে ভাবো না তো। এতটা টাকা কিভাবে জোগাড় করলে তুমি? আমাদের সব জমিগুলো সজলের নামে করে দিচ্ছি, আর তার পরিবর্তে সে তোমার চিকিৎসার জন্য টাকা দিচ্ছে। তুমি আমার জন্য সব জমিগুলো সজলের নামে করে দেবে বাবা? ভবিষ্যতের জন্য তাহলে তার কিছুই থাকবে না আমাদের। তাছাড়া আমার তো আর কিছু করার নেই। জমি যদি ভাগ্যে থাকে তাহলে পরেও নিতে পারবো, কিন্তু তোমাকে হারালে সেই জমি দিয়ে আমি আর কি করব? ওসব নিয়ে ভেবো না আর। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি এরপর। সচিনের মা কাঁদতে থাকে। বিকেলবেলা বিনয় কাকা সচিনের বাড়িতে আসে। সচিন বাড়িতে নেই রানী?
না বিনয় কাকা, দাদা তো বাড়িতে নেই। দাদা টাকার ব্যবস্থা করতে গিয়েছে বাইরে। কিসের টাকা? কেন? কি সমস্যা হয়েছে? মায়ের শরীর খুব অসুস্থ বিনয় কাকা, শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। তাই দাদা আমাদের সব জমি বিক্রি করার ব্যবস্থা করছে। ঠিক আছে রানী, আমি আসছি। বিনয় কাকা শচীনকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। তিনি দেখেন শচীন রাস্তার ধারে মনমরা হয়ে বসে আছে। সচিন, তুমি এখানে বসে কি করছো? কিছু না বিনয় কাকা, আমি এরকমই বসে আছি। বাবা সচিন, আমি তোমার বাড়ি গিয়েছিলাম। রানী আমায় সব কথা বলেছে। তুমি আমাকে তো একবার বলতে পারতে তোমার টাকার দরকার আছে বলে। আমি কি সাহায্য করতাম না তোমাকে? না বিনয় কাকা, বলবো ভেবেছিলাম, কিন্তু বলার সাহস হয়ে ওঠেনি। তোমাকে জমি বিক্রি করতে হবে না আর। আমি তোমার মায়ের চিকিৎসার জন্য যা টাকা লাগবে দেব। তুমি শুধু তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই কথা শুনে শচীনের চোখে জল চলে আসে এবং কিছু মুহূর্তের জন্য সে বাকরুদ্ধ হয়ে যায়। সচিন, আমি জানি আমি তোমার নিজের কেউই নয়, কিন্তু তুমি নিজেকে একলা মনে করো না কখনো। আমি সব সময় তোমার পাশে আছি। শচীন তার মাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার মায়ের চিকিৎসা শুরু হয়। কিছুদিনের মধ্যে তার মা প্রায় সুস্থ হয়ে ওঠে। আরে বিনয় কাকাজি, এসো, ভিতরে এসো। তোমার মা কেমন আছে সচিন? তোমার সাহায্যে এবং ভগবানের কৃপায় মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমার অসময়ে উপকার করার জন্য তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা আমার ভাষা নেই। আরে না না, আমি তো সেরকম কিছুই করিনি। আপনি এখন সুস্থ আছেন তো? ব্যাস, তাহলেই হবে। ভবিষ্যতের জন্য কিছু ভেবেছো সচিন? যা দিনকাল পড়েছে বিনয় কাকা, একটা রোজগারে কিছুই হচ্ছে না। এইবার অসুবিধাতে পড়েছিলাম, তুমি সাহায্য করে বাঁচালে মাকে। জীবনে আর অসুবিধায় পড়বো না সেটাও তো নয়। তোমার বাবা যখন বেঁচে ছিল, ক্ষেতেও চাষ করতো এবং দোকানও সামলাতো। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমী হতে হবে সচিন। শচীন সেদিনই ভেবে নেয় সে চাষ এবং দোকান দুটোই সামলাবে। প্রচুর পরিশ্রম করতে থাকে সে এবং পরিশ্রম করে আস্তে আস্তে দুদিকটা সামলেও নেয় এবং মোটা অঙ্কের টাকাও উপার্জন করতে শুরু করে শচীন। এদিকে সজলের মা অসুস্থ হয়ে পড়ে এবং তার অসুস্থতার জন্য তাদের যা জমা অর্থ ছিল তা প্রায় শেষের দিকে। কিন্তু সজলের মায়ের শরীরের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এক রকমের বাধ্য হয়েই সজল শচীনের বাড়িতে এসে উপস্থিত হয়। সচিন, বাড়িতে আছো? আরে সজল যে, এসো এসো, বসো, তোমার জন্য চা নিয়ে আসছি। চা খাওয়ার সময় নেই ভাই, খুব অসুবিধার মধ্যে আছি। মায়ের শরীরটা খুবই খারাপ। চিকিৎসা করাতে গিয়ে যা জমা অর্থ ছিল তা প্রায় সব খরচ হয়ে গিয়েছে। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা বুঝলাম, আর বলতে হবে না কিছু আমাকে। তুমি কিছু চিন্তা করো না, দেখছি কি করা যায়। কিছুক্ষণ পর শচীন আসে সজলের কাছে। চলো আমার সাথে। শচীন হাতে টাকার ব্যাগ নেয় এবং সজলের সাথে হাসপাতালে যায়। সেখানে চিকিৎসার যা খরচ হয় তা সব শচীন বহন করে এবং চিকিৎসা শুরু হওয়ার 1-2 মাস পর সজলের মা সুস্থ হয়। কাকিমা, এখন আপনার শরীর কেমন আছে? বাবা শচীন,
লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমার অসুবিধার সময় আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তোমাকে অসময়ে সাহায্য না করে খুব বড় পাপ করে ফেলেছি আমি। হয়তো তারই ফল ভোগ করছি। ওরকম বলবেন না কাকিমা। তাছাড়া বিনয় কাকা তো সাহায্য করেছিল আমাদের। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। এই পাপের বোঝ নিয়ে আমি মরতেও পারবো না। পরবর্তী সময়ে কেউ অসুবিধায় থাকলে তাকে সাহায্য করবেন। দেখবেন মনটা অনেকটা হালকা হয়েছে। আচ্ছা, তুমি বলছো যখন, তাই তাহলে করে দেখবো একবার। ওসব ছাড়ুন তো, এখন কি এক কাপ চা হবে? কেন হবে না বাবা, নিশ্চয়ই হবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমাকেও দিও কিন্তু। আচ্ছা বাবা, সবার জন্যই করছি। এই বলে তারা চা খেতে খেতে হাসি মুখে গল্প করতে থাকে।